সংস্কারের পরই নির্বাচনে যাবে জামায়াত, বললেন গোলাম পরোয়ার। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি, সুবিধাভোগী নয়, ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের নির্দেশ। একই সঙ্গে চলবে নির্বাচনের নানা কর্মকাণ্ড। জানাবো এক কলেই থামবে ইসরায়েল ইরান যুদ্ধ। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 11। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের পরই নির্বাচনে যাবে জামায়াত, বললেন গোলাম পরোয়ার। প্রয়োজনীয় সংস্কারের পরই বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে যেতে রাজি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন মানবতা বিরোধী অপরাধের বিচার ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমরা সেই নির্বাচনে যেতে রাজি। গোলাম পরোয়ার বলেন, জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছে। আধুনিক গণতান্ত্রিক 60 থেকে 65 দেশে বর্তমানে এ পদ্ধতির নির্বাচন প্রচলিত। এই নির্বাচনে মানুষ ব্যক্তিকে নয় দলকেই ভোট দেয়। দলের ভোটের আনুপাতিক হারে সংসদে তাদের আসন পাবে। যেহেতু এখানে ব্যক্তি স্বার্থ জড়িত নয়, সে কারণে এখানে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার হয়। স্থানীয় সরকার নির্বাচন মানবতা বিরোধী অপরাধের বিচার ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি। তিনি আরো বলেন, বক্তৃতার সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল আর দলের চেয়ে ব্যক্তি বড়। তিনি আরো বলেন, বক্তৃতার সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল আর দলের চেয়ে ব্যক্তি বড়। এ মার্কা রাজনীতি করে দয়া করে কেউ দেশ জাতির ক্ষতি করবেন না। স্বাধীনতা 54 বছর পেরিয়ে এসেছি, অথচ আমাদের রাষ্ট্রীয় সমস্যাগুলো, গণতান্ত্রিক সুযোগগুলো, ভোটাধিকার এখনো সুনিশ্চিত করতে পারিনি। জামায়াতের শীর্ষস্থানীয় নেতা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু জাতির কাছে তাদের যে কমিটমেন্ট সেটি রক্ষা করতে হবে। সরকারের শিরদাঁড়া সোজা রাখতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে জাতির সামনে মহা দুর্যোগ নেমে আসবে। জাতীয় ঐক্য করতে না পারার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাধীনতার অল্প দিনের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশ উন্নতি করেছে জাতীয় ঐক্যের ভিত্তিতে, কিন্তু আমরা পারছি না। আমরা জাতিকে বিভক্ত করেছি ঝগড়াঝাটি, বিতর্ক, অনৈক্য ও অতীতের নানান অপ্রয়োজনীয় মীমাংসিত ইস্যুকে সামনে এনে যারা জাতিকে এভাবে বিভক্ত করছে আগামী নির্বাচনে তাদের পরাজিত করতে হবে। গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকার হরণ করে, কালো টাকা পেশি শক্তি দিয়ে আবার 2014, 18 ও 24-এর মতো পরিস্থিতি করতে চায়, দেশের মানুষ সমস্ত শক্তি দিয়ে তাদের রুখে দাঁড়াবে। আমরা যদি তা না পারি তাহলে আমাদের রক্তদান সব বৃথা হয়ে যাবে। এক কলেই থামবে ইসরায়েল ইরান যুদ্ধ। ইরানের সঙ্গে কূটনীতি সহজেই আবার শুরু করা যেতে পারে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেতৃত্বকে তেহরানে হামলা বন্ধ করার নির্দেশ দেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা মাজিদ ফারাহানি সিএনএনকে এই কথা বলেছেন। মাজিদ বলেছেন, ইরান বেসামরিক সংলাপে বিশ্বাস করে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক বা গুরুত্বপূর্ণ নয়। ইরানের এই কর্মকর্তা বলেন, ইসরায়েলিদের শুধুমাত্র একটি কল দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প সহজেই এই যুদ্ধ বন্ধ করতে পারেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে কর্মকর্তা মাজিদ ফারাহানি সিএনএনকে এই কথা বলেছেন। মাজিদ বলেছেন, ইরান বেসামরিক সংলাপে বিশ্বাস করে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক তা গুরুত্বপূর্ণ নয়। ইরানের এই কর্মকর্তা বলেন, ইসরায়েলিদের শুধুমাত্র একটি কল দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প সহজে এই যুদ্ধ বন্ধ করতে পারেন। ইরানের ইসরায়েলি হামলা বন্ধ হলে আলোচনা নিয়ে তেহরানের অবস্থান পাল্টাবে না বলে জানান মাজিদ। তিনি বলেছেন, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হবে না, তবে ছাড় দেওয়া সম্ভব বলে জানান মাজিদ। ইতিমধ্যে হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে মাজিদ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় তাহলে অনেক অপশন আছে এবং সব বিকল্পই টেবিলে আছে। এদিকে গতকাল তেহরানের রাস্তায় সরকারি পন্থী বিশাল বিক্ষোভকারী ইরান, হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের পতাকা নাড়িয়ে বিক্ষোভ করেছিল। সেই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলি পতাকা পুড়িয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের মৃত্যু, যুক্তরাষ্ট্রের মৃত্যু বলে স্লোগান দিচ্ছিলেন। এক নারী সিএনএনকে বলেছেন, ট্রাম্প, আপনি আমার নেতাকে হুমকি দিচ্ছেন। আপনি কি জানেন না আমার জাতি বিশ্বাস করে মৃত্যু মধুর চেয়েও মিষ্টি? ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি, সুবিধাভোগী নয়, ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের নির্দেশ। একই সঙ্গে চলবে নির্বাচনের নানা কর্মকাণ্ড। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরে মাঠে নেমেছে বিএনপি। নির্বাচনী নানা কর্মকাণ্ডের পাশাপাশি ঘর গোছাতেও ব্যস্ত সময় পার করছেন দলটির নেতারা।
ভোটের তফসিল ঘোষণার আগে তৃণমূলের যেসব কমিটি ইতোমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে নতুন কমিটি দেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। ঢাকা ছাড়া 9 সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে মাঠে কাজ করছেন। দলটির সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে সারা দেশের ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, মহানগর ও জেলা কমিটি করা হবে। তবে কমিটি গঠন নিয়ে অন্তর্বিরোধ নতুন করে সামনে আসছে। কয়েকটি উপজেলা কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আবার কমিটি দিয়ে নানা বিতর্কের মুখে সেই কমিটি বাতিলের ঘটনা আছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, নির্যাতিত, ক্লিন ইমেজ ও দলের প্রতি আনুগত্য এমন নেতাকর্মীদের কমিটিতে যথাযথ মূল্যায়ন করার বিষয়ে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে বেশ কয়েকটি উপজেলা কমিটি গঠনে হাইকমান্ডের নির্দেশনা মানা হয়নি। কাউন্সিল না করেও দলটি কমিটি দেওয়া হয়েছে। আবার আওয়ামী লীগের বিগত 15.5 বছর যাদের দলের কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি, মামলা শিকার হয়নি, তারাও কোনো না কোনো কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। এ নিয়ে দুর্দিনে মাঠে থাকা নেতাকর্মীদের অনেকে হতাশাও প্রকাশ করেছেন। বিষয়টি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। উত্তরাঞ্চলের একটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিএনপির এক নেতা বলেন, কমিটি গঠনে তারা কাজ করে যাচ্ছে। সেপ্টেম্বরের আগেই কমিটি গঠনের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। বিএনপি বড় দল, দলে অনেক নেতা আছেন, আবার সবাই দলের নেতৃত্ব দিতে চান, কিন্তু সবাই তো আহ্বায়ক, সদস্য সচিব হবেন না। কেউ বাদ পড়ে গেলেই তাদের অনুসারীরা বিক্ষোভ করতে দেখা যাচ্ছে। যদিও পরে আবার তা সমাধানও করা হচ্ছে। কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি কোথায় সম্মেলন করতে পারেনি, কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। এবার ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কমিটি গঠনে বিভাগীয় পর্যায়ে যারা তত্ত্বাবধান করছেন তারা কাজ করছেন। তৃণমূলে গিয়ে বৈঠক করছেন। কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। 2007 সালের 11 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রতিকূল পরিবেশ রাজনীতি করেছে বিএনপি। অভ্যুত্থানের পর দলকে আরও শক্তিশালী করতে পুরোপুরি সাংগঠনিক কর্মকাণ্ড ফেরেছে দলটি। গত বছরের নভেম্বরে ঢাকা বাদে 9 সংগঠনের বিভাগে অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি শেষ করতে 9 সিনিয়র নেতাকে চিঠি দিয়ে দায়িত্ব দেওয়া হয়। 3 মাসের মধ্যে এসব কমিটি শেষ করার নির্দেশনা ছিল ওই চিঠিতে। রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয় চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালামকে। সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AJDM জাহিদ বলেন, ময়মনসিংহ বিভাগে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, খুলনা বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বরিশাল বিভাগে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, রংপুর বিভাগে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কুমিল্লা বিভাগে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, ফরিদপুর বিভাগে ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সহ অনেকে। দায়িত্বপ্রাপ্তরা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সহায় এবং মহানগর ও জেলার সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবদের সঙ্গে বৈঠক করে সম্মেলনের কার্যক্রম শুরু করার নির্দেশনা ছিল। তবে দায়িত্ব পাওয়ার পর নেতারা এরই মধ্যে 7 মাস পার করেছেন। ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, জেলা থেকে তৃণমূল পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটিগুলো হচ্ছে। 5 আগস্টের আগে 15.5 বছর ধরে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারিনি, ঘরে বসে করতে হয়েছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করতে হয়েছে। তখন এক অন্য ধরনের বাস্তবতা ছিল। এখন আমরা কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি করেছি। সংগঠনকে প্রাণবন্ত রাখতে হলে একটা গণতান্ত্রিক ধারায় কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে এবং তাদের আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রতিফলন থাকতে হবে কমিটিতে। তাদের ভোটে কমিটি হতে হবে। এটি হচ্ছে আমাদের স্পিরিট, সে অনুযায়ী কাজ হচ্ছে। ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 11। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রা বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। এছাড়া তারাকান্দায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত হয়েছেন আরও 3 জন। এ নিয়ে জেলায় পৃথক 2 সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 11 জন। এতে ঘটনাস্থলে এক নারী সহ 6 জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মমেক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার। এছাড়া গুরুতর আহত আরও 2 জন মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে হতাহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।